আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিশরাতের কল পর্ব ৩। তো বেশি দেরি না করে চলো ঘুরে আসা যাক ভয়ঙ্কর ভয়ের রাজ্য থেকে। আমি দ্রুত তার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু তার জ্ঞান ফেরে না। আমি ভয় পেয়ে গেলাম। লোকটা কি মারা গেল নাকি? এরপর আম উম পালস চেক করে দেখলাম এখনো বেঁচে আছে। এরপর আমি প্রতিবেশীদের ডাক দেই এবং তারা এসে লোকটাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর আমি বাড়িতে ফিরে আসি। পরের দিন লোকটা সুস্থ আছে কিনা তা দেখতে হাসপাতালে যাই। গিয়ে দেখি লোকটা অনেকটা সুস্থ রয়েছে। আমাকে দেখে একজন লোক আমাকে নিয়ে উম উম ভেতরে ঢুকলো এবং মেয়েটার বাবাকে বলে যে আমি প্রতিবেশীদের ওনার অসুস্থতার খবর দিয়েছিলাম। এরপর সেই লোকটা চলে গেল। মেয়েটার বাবা আমাকে বলল, "ধন্যবাদ বাবা। আ আমার জন্য তোমার জন্যই আজ আমি বেঁচে গেলাম। কিন্তু তুমি কোথায় থাকো? আর আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম সেটা বাবা কিভাবে জানলে?" আমি তাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এরপর সাহস করে বলেই ফেললাম, "আপনার মেয়ে আমাকে কল দিয়ে জানিয়েছে যে আপনি অসুস্থ।" লোকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, "আমার মেয়ে মানে? তুমি মজা করছো? সে তো ৩ দিন আগেই মারা গেছে।" এরপর আমি মেয়েটার বাবাকে সব কথা খুলে বললাম যে আমি আমি তার মেয়ের লাশের খবর ১ম এ দিয়েছিলাম। এর আগে মেয়েটা মারা যাওয়ার পরে আমাকে কল দিয়ে সব কথা বলেছিল। মেয়েটাকে কারা কিভাবে হত্যা করে তা মেয়েটাই আমাকে কল দিয়ে বলেছিল। এরপর গতরাতে মেয়েটাই কল দিয়ে আমাকে বলেছিল যে লোকটা অসুস্থ। এইসব কথা আমি মেয়েটার বাবাকে বললাম। মেয়েটার বাবা আমাকে কতগুলো উম কথাগুলো বিশ্বাসই করলো না। উল্টো রেগে বলল, "আমার মেয়ে মারা গেছে। আর তুমি মজা করছো? আমার মেয়ে মারা যাওয়ার পরেও তোমার সাথে কথা বলছে? আ বেরিয়ে যাও এখান থেকে। মেয়ে হারানোর মেয়ে হারানোর কষ্ট তুমি কি বুঝবে? মজা নিতে এসেছো আমার সাথে?" আমি জানতাম যে লোকটা আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আমারও তো আর কিছু করার ছিল না। যা সত্য তাই বলেছি মাত্র। হঠাৎ একটা কথা মাথায় আসলো, আমার মোবাইলে তো অটো কল রেকর্ডার আছে। তার মানে হয়তো মেয়েটার কথা বলা উ মেয়েটার মেয়েটার সাথে বলা সব কথা আ গুলো লা আচ্ছা সরি। তার মানে হয়তো মেয়েটার সাথে বলা সব কথাগুলো সেভ করা আছে। এই কথাটা এর আগে আমার মাথায় কেন আসেনি? মেয়েটার বাবাকে কথাগুলো রেকর্ড শুনিয়ে দিলেই তো সে বিশ্বাস করবে। এরপর মোবাইলের সেভ করা কল রেকর্ডিং এ ঢুকে খুঁজতে লাগলাম এ স সেই কল রেকর্ড গুলো। তবে যা দেখলাম আমি পুরোই অবাক হয়ে গেলাম। গত কয়েকদিনের সব কলগুলোই রেকর্ড হয়েছে। শুধু রাতে আসা সেই মেয়েটার নাম্বারে কোনো রেকর্ড এখানে নেই। আমি অবাক হয়ে আমার কল লিস্টে ঢুকে নাম্বারটা চেক করার জন্য খুব আ উম এ চেক করার জন্য। তবে পুরো কল লিস্টে খুঁজেও অ্যা ইম 07518 নাম্বারটা খুঁজেই পাইনি। তার মানে মোবাইলের মতো গত কয়েকদিন ধরে রাত ১২টার পরে আমার কোনো নাম্বারের সাথেই কথা হয়নি। কিন্তু মেয়েটা তো রোজ রাতে আমাকে কল দিত ওই নাম্বার থেকে। আমার মাথা পুরো উলটপালট হয়ে গেল। আমি মেয়েটার বাবাকে আর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে আসি। এরপর রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকি, মেয়েটা কেন শুধু রাতে আমাকেই কল দেয়? আর কেন শুধু আমার কাছে সাহায্য চায়? মেয়েটা যা বলে তাই হয়। তার মানে মেয়েটার আত্মা নিশ্চয়ই আশেপাশেই রয়েছে। কিন্তু মেয়েটার আত্মা এখনো মুক্তি পায়নি। কেন তার উত্তর আমার কাছে নেই। দিন শেষে রাতে আমি ঘরে শুয়েছিলাম। আজ বাড়িতে আমি একা। বাবা আর মা মামাবাড়িতে বেড়াতে গিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে ভাবছিলাম আজকে রাতেও কি মেয়েটা আমাকে কল দিবে? কিন্তু আজ কেন কল দেবে?
মেয়েটাকে তো আর কোনো সাহায্য করার প্রয়োজন নেই। মেয়েটা আমাকে যা বলেছিল আমি তাই করেছি। এরপর হঠাৎ আবার সেই নাম্বার থেকে কল আসে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কেন আবার কল দিল মেয়েটা? এরপর মেয়েটার কলটা ধরলাম। ওপাশ থেকে এই মেয়েটা কাঁদো কণ্ঠে বলল, "আমার বাবা মারা গেছে। আমি আপনার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছি। আপনি দয়া করে একটু বাহিরে আসবেন?" এই বলেই কলটা কেটে দিল। আমি ভয়ে আঁতকে উঠলাম। মেয়েটার বাবা আমার সাথে দেখা করতে কেন আসলো? আর আ মেয়েটার বাবাই বা কিভাবে মারা গেল? তাকে তো সকালেই সুস্থ দেখেছিলাম। এরপরে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আসলে কি মেয়েটা বাহিরে আছে? নাকি এরপর আমি ভয় আসলে কি মেয়েটা বাহিরে আছে? এরপর আমি ভয় পেয়ে দরজার দিকে এগিয়ে যেতে থাকি। এই ভেবে ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল যে এত রাতে একটা মৃত মেয়ের আত্মা আমার সাথে দেখা করতে এসেছে। তাও আবার আমি এখন বাড়িতে একা। তাই আত্মাটা আমার সাথে যেকোনো কিছু করতে পারে। এরপর কিছুটা ভয় কাটিয়ে দরজাটা খুলেই ফেললাম। দরজাটা খুলে ঘর থেকে বাহিরে এসে চারদিকে খুঁজতে লাগলাম, কে কলিং বেল বাজালো। আ অরিনের আত্মা কি এখানে এসেছে? ও আচ্ছা, মেয়েটার নাম। অরিনের আত্মা কি এখানে এসেছে? তবে আশেপাশে আমি কাউকেই দেখতে পেলাম না। কিছুটা অবাক হয়ে আমি দেখতে লাগলাম। এখানে কি কেউ আছে? কে কলিং বেল বাজালো? অরিন, আপনি কি এখানে আছেন? এরপর বাতাসে ভাসা একটা কণ্ঠের উত্তর আসলো। হ্যাঁ মনির, আমি এখানেই আছি। তবে আমি মৃত আত্মা, তাই আপনি আমায় দেখতে পারবেন না। তা তো বুঝলাম। কিন্তু আপনি এত রাতে আমার বাড়িতে আসলেন কেন? আ ফোনেই তো কথা বলতে পারতেন। আর আপনার বাবাই বা মারা গেল কিভাবে? আমার হঠাৎ মৃত্যু বাবা কিছুতেই সহ্য করতে পারেনি। আমি তাকে হাসপাতালে দেখে আমার পরে আসার পরেই বাবা কিছুটা অসুস্থতা বোধ করল এবং বাড়িতে চলে আসে। এরপরে তিনি আবার আমার কথা ভেবে কাঁদতে থাকে এবং এক পর্যায়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। কি বলছেন? এর জন্য আপনি এখানে এসেছেন? আমাকে কি আপনার বাবার দাফনের সাহায্য করতে হবে? মানে প্রতিবেশীদের এ কথাটা জানাতে হবে যে আপনার বাবা মারা গেছে? না, আমার আত্মীয়-স্বজনেরা এর মধ্যেই চলে এসেছে। আমার জন্য আমার আমার অন্য আরেকটা সাহায্য চাই। অন্য সাহায্য? আচ্ছা, এর আগে আপনি আমাকে ধরে আ এর আপনি আমার ঘরে আসুন। এখন তো রাত প্রায় ২টা বাজে। কেউ যদি দেখে এত রাতে আমি বাহিরে দাঁড়িয়ে একা কথা বলছি, তাহলে সবাই আমাকে পাগল ভাববে। আপনার ঘরে আমি যেতে পারব না। আপনার ঘরে পবিত্র কোরআন শরীফ রয়েছে। আর আমি এক অভিশপ্ত আত্মা। তাই চাইলেও আপনি আপনার ঘরে প্রবেশ করতে পারবেন না। তাই চাইলেও আমি আপনার ঘরে প্রবেশ করতে পারব না। আপনাকে আগে যেটা সরাতে হবে, এ আগে সেটা সরাতে হবে। দুঃখিত, এটা আমি কিছুতেই সরাতে পারব না। আ চলুন, তার চেয়ে ভালো আপনি আমার ছাদে চলুন। এরপর আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। আর মনে ভাবলাম একটা মৃত মেয়ের আত্মার সাথে আমি এখন ছাদে দাঁড়িয়ে কথা বলব। এর চেয়ে তো নিচেই ভালো ছিল। একটা মৃত মেয়ের আত্মা আমার সাথে এত রাতে ছাদে যাচ্ছে। এটা ভেবেই প্রচন্ড ভয়ে আমার পুরো গা শীতল হয়ে গেল। এরপর আমরা দুজনেই ছাদে উঠলাম। আমি ভয়ে তাকে প্রশ্ন করলাম, "অরিন, আপনি কি এসেছেন? কি যেন সাহায্যের কথা বলছিলেন?" আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো এখানেই শেষ হয়ে গেল নিশিরাতের কল পর্ব ৩। পরের পর্ব তাড়াতাড়ি পেতে হলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।